নিফটি একটুখানি উপরে উঠেছে ১১৯ পয়েন্টের মতো 0.5% উপরে উঠে ২৪২ পয়েন্টে ক্লোজিং দিয়েছে। এখন এখানে বেশ কিছু প্রশ্ন উঠে আসে নিফটির অ্যানালিসিস করতে গিয়ে যে এই যে উপরে উঠলো, এই উপরে ওঠা কি চলতেই থাকবে বা নিচে যাওয়া কি বন্ধ হয়ে গেল বা উঠলে কতদূর উঠবে, উপযুক্ত সাপোর্ট রেজিস্ট্যান্স কোথায়? এই ধরনের অনেকগুলো প্রশ্ন কিন্তু জেগে ওঠে। তো আজকে আমাদেরকে বুঝতে হবে যে এই ধরনের ঘটনা ঘটলো কেন বা ওপরের দিকে রয়েছে কেন। দেখবেন কালকের ভিডিওতে আমরা যখন বলছি যে এরকম যুদ্ধের কারণে মার্কেট নেমে এসেছে, তখন মার্কেটের শেষ মুহূর্তে একটা পজিটিভ খবর এসেছিল যে এই মুহূর্তে যুদ্ধ থেমে আছে। এই মুহূর্তে যেন থামবো একটা ভাব লক্ষ্য করা গেছে। এই ধরনের একটা কথা বলেছিলাম কারণ সেরকম একটা নিউজ এসেছিল। পরবর্তী সময়ে দেখা গেল যে ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই দুজনাকেই অর্থাৎ ইসরায়েল এবং ইরানকে দুজনকেই বলেছে যে আপনারা একটু যুদ্ধটা থামান এবং তাদের কথা শুনে কিছুটা অন্ততপক্ষে একে অপরের ওপরে হানাহানিটা বন্ধ করেছে। ক্রুড অয়েলের দাম সামান্য একটু নিচে নেমেছে বলে একটা গ্লোবাল মার্কেটে একটা স্বস্তি সামান্য ফিরছে ভাব এবং জিওপলিটিক্যাল ইস্যুটা একটু স্থিতিশীল হওয়ার জন্য যেন প্রস্তুত হয়ে রয়েছে, এরকম মার্কেট স্ট্রাকচার তেমনই একটুখানি উপরের দিকে উঠেছে। এমন ঘটনায় আমাদের মনে করা হচ্ছে বা গবেষকরা মনে করছেন, যদি আরবিআই এর স্কিমগুলোকে নিয়ে একটু অন্যরকম ভাবনা চিন্তা করেন, তাহলে আরবিআই এর একটি নতুন স্কিমের প্রতি সমর্থন জানিয়েছে। এবং যার ফলে ভারতীয় ব্যাংকগুলো কি করেছে না, ফরেন কারেন্সি ডিপোজিট থেকে প্রায় $40 বিলিয়ন পর্যন্ত সংগ্রহ করতে পারে বলে আশা করছে এই ধরুন যারা এই সমস্ত চিন্তাভাবনা করেন তারা। এবং এই যে বিপুল পরিমাণ ডলার ইনফ্লোর খবর থেকে ব্যাংকের লিকুইডিটি কিন্তু একটু বাড়িয়ে দিতে পারে বলে যারা মার্কেট অ্যানালিসিস করেন বড় লেভেলে তারা কিন্তু অনুমান করছেন। এখনো জানি না সেটার কি হবে। তার জন্য ব্রডার ইন্ডেক্সগুলো, ব্যাংকিং সেক্টরগুলো একটুখানি ভালো দেখা যাচ্ছে। আর একটা গুরুত্বপূর্ণ প্রভাব পড়েছে, যদি আপনারা কালকে এফআইআই এবং ডিআইআই দের ডেটাগুলো দেখেন, তাহলে দেখবেন এফআই তো প্রত্যেকদিনই বিক্রি করছেন। এফআইরা প্রায় ৫,৫০০ কোটি টাকার একটা ৫৫০ কোটি টাকার বেশি একটা সেলিং কিন্তু কালকে করেছিল। ডিআইরা কিন্তু মোটামুটি অনেক টাকায় কিন্তু অ্যাবজর্ব করে নিয়েছে ৫,১৬৫ কোটি টাকার মতো। এখান থেকে একটা বার্তা কিন্তু যাচ্ছে, এই যে লম্বা সময় ধরে যদি জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত ডিআই এর যে ইনভেস্টমেন্ট সেটা যদি দেখেন তাহলে প্রায় ৪ লক্ষ কোটি টাকা কিন্তু ছাড়িয়ে গেছে, যা একটা রেকর্ড। অর্থাৎ মার্কেটে বড় পতন এলে এফআইআইরা চলে গেলেও যে ডিআইরা বুক চিতিয়ে দাঁড়িয়ে থাকবেন, এটা একটা পজিটিভিটি কিন্তু মার্কেটের মধ্যে এসেছে। তো যাই হোক, আমরা আরও যদি বিস্তারিত আলোচনা করতে যাই মার্কেটের বিষয়কে নিয়ে, তাহলে সেটি অন্য ভিডিওতে করাই ভালো। আমরা মোটামুটিভাবে নিফটির উপরে যার প্রভাব পড়তে পারে এমন ধরনের কিছু নিউজ নিয়ে আমি আপনাদের সাথে প্রথমে আলোচনা করলাম, যার জন্য একটা পজিটিভিটি কিন্তু মার্কেটে দেখা গেছে। আমরা নিফটির প্রত্যেকটা জিনিসকে অ্যানালিসিস করার আগে একটা ডিসক্লেমার আপনাদের দিয়ে রাখি যে আমি কোনো সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই। আমি নিজের মতো করে অ্যানালিসিস করছি। আমরা অ্যানালিসিস শুনুন, কিন্তু সিদ্ধান্ত নিন আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সঙ্গে কথা বলে বা নিজে। আমি কোনো রকম কোনো বাই বা সেল রেকমেন্ডেশন দিচ্ছি না। আপনাদেরকে লাইক করতে বলছি না, আপনাদেরকে কমেন্ট করতে বলছি না, আপনাদেরকে শেয়ার করতে বলছি না। আপনার শোনার ইচ্ছা হলে শুনুন, আপনার জানার ইচ্ছা হলে জানুন। আর যদি আপনার ভালো লাগে অবশ্যই লোকেদের সাথে শেয়ার করবেন, সেটা নতুন করে বলার কিছু নেই, কিন্তু আমি করতে বলছি না। দেখুন, মার্কেট ওপেন হলো ২৬০ পয়েন্টের কাছাকাছি জায়গাতে। আগের দিন ক্লোজিং কিন্তু কত হয়েছে ১২৩-এ। তাহলে ১২৩-১২৫ মনে করতে পারেন। ১২৫ যদি হয় তাহলে মোটামুটিভাবে ১৩০ পয়েন্ট উপরে কিন্তু সে খুললো। কেন খুললো? কারণ একটা পজিটিভিটি নিশ্চয়ই ছিল। শেষ মুহূর্তে যে পজিটিভ খবর এসেছে, যার ফলে মার্কেট কিন্তু কি হয়েছে না, গ্যাপ আপ হয়েছে। এই যে গ্যাপ আপ হলো, সেই গ্যাপ আপ কিন্তু ধরে রাখতে পারলো না। কারণ কি? যেখান থেকে মার্কেট ধাক্কা খেয়ে ফিরবে ওখানেই কিন্তু মানে গিয়ে পৌঁছেছিল, খুললো সেখানেই কিন্তু একটা রেজিস্ট্যান্স লেভেল আছে, তারা কিন্তু সহ্য করছে না এবং মার্কেটকে একদম স্ট্রংলি নিচে নামিয়ে দিল। যে লেভেল থেকে মোটামুটিভাবে বাইং এসেছিল সেই লেভেলের কাছ থেকেই কিন্তু একটা মার্কেট নির্দিষ্ট সময় পর যখন একটা পজিটিভ খবরটা একটু স্ট্রং হলো যে ডোনাল্ড ট্রাম্পের কথা তারা শুনেছেন বা এই ধরনের একটা ১০:৩০
11:15 নাগাদ যখন একটা ভালো খবর এলো, ধীরে ধীরে মার্কেটে কিন্তু বাইং হলো এবং যে লেভেল থেকে মার্কেটকে নিচে নামিয়েছিল সেই লেভেলের উপরে উঠলো এবং মোটামুটিভাবে রিটেস্ট করে সে দাঁড়িয়ে রয়েছে। এই বিষয়টাকে আমরা চার্টে দেখব এবং বোঝার চেষ্টা করব। তো যাই হোক, দেখুন, প্রথমে হচ্ছে মান্থলি ক্যান্ডেল, নতুন করে কিচ্ছু বলার নেই। উইকলি ক্যান্ডেলও কিছু করে বলার নেই, উপরের দিকে গেলে ধাক্কা খাবে, পরিষ্কার বুঝতে পারছেন। চলে আসুন ডেলি ক্যান্ডেলে। ডেলি ক্যান্ডেলে বেশ কিছু কথা আমার এখানে বলার রয়েছে। আমি পরশুদিন একটি কথা বলেছিলাম যেখানে ইন্ডিকেটরের লেভেলস আপনাদেরকে দেখিয়েছিলাম, কিন্তু কাল আমি এটা আপনাদেরকে দেখাইনি। পরশু দেখিয়েছিলাম যে এখানে আমাদের একটি লেভেল ছিল, যে লেভেলটি স্ট্রং এবং এখান থেকে মার্কেট কিন্তু ঘুরতে পারে 9-10 লেভেল। আমি জানি না কতজন সেটাকে মনে রেখেছেন, তো আমি দেখাবো এবং আমি আপনাদেরকে বোঝাবার চেষ্টা করব। দেখুন, উপরে এখানে খুলে তারপর সে গ্যাপটা পূরণ করেছিল এবং উপর থেকে ধাক্কা খেয়ে নিচে নেমেছে। আজকে ঘটনাটা সম্পূর্ণ আলাদা হয়েছে। মার্কেট যেখানে ওপেন হয়েছিল তার থেকে নিচে এসেছে এবং নিচের থেকে তাকে বাইং করে উপরের থেকে তুলে নিয়ে গেছে। তাহলে দুটো ঘটনা এখানে ঘটেছে এবং দুটো ঘটনাতে একটি গুরুত্বপূর্ণ জায়গাতে মার্কেট দাঁড়িয়ে রয়েছে, আপনারা তাকিয়ে দেখতেই পাচ্ছেন। সেটি হচ্ছে আমাদের যে রেজিস্ট্যান্স লেভেল, সেই রেজিস্ট্যান্স লেভেলের দৌড় গোড়াতে কিন্তু মার্কেট দাঁড়িয়ে রয়েছে, কিন্তু নিচের দিক থেকে একটা হিউজ বাইং হয়েছে সেইটুকু বোঝা যাচ্ছে। কিন্তু আমাদের যে লেভেল, সেই লেভেলকে কিন্তু সে সম্মান জানাচ্ছে এবং সেটাকে সে ভাঙতে পারেনি। যতক্ষণ পর্যন্ত এই রেজিস্ট্যান্স লেভেলকে সে ভাঙতে পারবে না, ততক্ষণ পর্যন্ত উপরে যাওয়ার কোনো চান্স কিন্তু তার নেই। এবং যদি উপরের দিকে যেতে চায়ও, 23,500 যে সাইকোলজিক্যাল লেভেল আছে তার আশেপাশে গিয়ে কিন্তু মার্কেট আবার একটু থমকে দাঁড়াবে, দাঁড়ানো উচিত। আমি আমাদেরকে প্রত্যেকটা জিনিসকে বোঝানোর চেষ্টা করছি। আমি আপনাদের সাথে আনড্রাইভের লেভেলকে শেয়ার করলাম, যেখানে আমরা আগেও আমি আপনাদেরকে শেয়ার করেছি। আমরা দেখিয়েছিলাম যে এটা যেন ডিউ আছে। এই জায়গাটা বলার সময় আমি বলেছিলাম এই পর্যন্ত এসে কিন্তু এটা ডিউ রয়েছে। এখানে বলেছিলাম এখানে কিন্তু ডিউ আছে। সে পৌঁছালো, কিন্তু শেষ পর্যন্ত দেখুন টাচ করলো এবং ছুঁলো লেভেলটাকে, এবং ছোবার পর কিন্তু উপরের দিকে সে যাওয়ার চেষ্টা করছে। যদি যেতে চাই 23,608-এ কিন্তু ধাক্কা আছে, তার আগেও ধাক্কা আছে। তো সেই ধাক্কাগুলো কেমন করে আমরা চিনবো, কেমন করে বুঝবো? লেভেলস আপনাদের জন্য তার জন্য আঁকা রয়েছে। আপনারা গেলে পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেভেলটা রয়েছে, সেটা 23,272-73 এবং সেখানে আজকে ধাক্কা খেয়েছে। আরও নিখুঁত যদি আমাদেরকে দেখতে হয়, তাহলে আরেকটু ছোটো টাইম ফ্রেমে আমাদেরকে যেতে হবে। আরেকটু ছোটো টাইম ফ্রেমে যদি যায়, যদি মনে করুন 1 ঘন্টা টাইম ফ্রেমে যায়, তাহলে 1 ঘন্টা টাইম ফ্রেমে আপনি কী দেখছেন? আমাদের সেই লেভেলটা মনে আছে, যেখান থেকে ধাক্কা খেয়ে মার্কেট নিচে নেমেছিল, ওপরে ওঠার চেষ্টা করে আবার দাঁড়িয়েছিল। এই সেই গ্রিন জোন এবং এই দুটো জোন কিন্তু আপনাকে ছাড়তে চাইছে না। উপরে খুলে চলে কাছাকাছি ধাক্কা খেয়ে নিচে নেমেছে, একে কিন্তু জয় করে তার উপরে কিন্তু ক্লোজিং দিয়েছে। এবং এই যে ক্লোজিং দেওয়ার পদ্ধতি, সেখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে ট্রেন্ড লাইনটাকে কিছুটা হলেও সে কী করেছে, ব্রেক করেছে। এখন এই ব্রেকআউটটা যদি এই লেভেলের উপরে মোটামুটিভাবে থাকতে পারে বা যেতে শুরু করে, কাল যদি খোলে এবং একবার রিটেস্ট নেয়, তাহলে কিন্তু আপনি এই পর্যন্ত অনায়াসে ভাবনা চিন্তা করতে পারেন, অর্থাৎ 23,350 পর্যন্ত কিন্তু তখন অনায়াসে মার্কেট কিন্তু যেতে পারে আমাদের লেভেল অনুযায়ী। এখানে একটা জিনিস আমি আপনাদেরকে দেখিয়ে রাখছি যে লাস্ট মোমেন্টে একটা নির্দিষ্ট সময়ের পর মার্কেটে কিন্তু একটা পজিটিভ সিগন্যাল জেনারেট হয়েছিল এবং সেই সিগন্যাল অনুযায়ী 1 নম্বর টার্গেটকে কিন্তু টাচ করেছে। 1 নম্বর টার্গেটকে টাচ করেছে 23,209-এর পরে। যারা পোক্ত প্লেয়ার তারা এর উপরই কেনাকাটি শুরু করবেন, যারা আরও পোক্ত প্লেয়ার তারা এর উপরে কেনাকাটি শুরু করতে পারতেন, এবং এর উপরে গিয়ে সে কিন্তু 266-কে টাচ করেছে এবং তার উপরে করেছে। এখন প্রশ্ন হচ্ছে যে এর উপরে যদি খোলে, যদি 23,266-র উপরে মার্কেট খোলে এবং সাস্টেন করে, তাহলে, এবং যদি 304 লেভেলকে সে অনায়াসে পেরিয়ে যায়, তাহলে কিন্তু 404 থেকে 428 পর্যন্ত সে কিন্তু যেতে পারে। আরও উপরেও তো যেতেই পারে, কিন্তু এই পর্যন্ত যেতে পারে। একটা লং সিগন্যাল কিন্তু জেনারেট হয়েছে। মনে রাখবেন, এই সিগন্যাল অনুযায়ী মার্কেটে প্রথমেই আপনি কিনতে চলে যাবেন এমন কাজ করেন না, কারণ মার্কেট কোথায় ওপেন হচ্ছে তার সাপেক্ষে এর সিগন্যাল কিন্তু ডিপেন্ড করবে এবং সিগন্যাল কমা বাড়া করবে। তো আপনারা দেখতে পাচ্ছেন পরের পর সিগন্যাল আমাদের জেনারেট হয়েছে। এখন দেখা যাক যে ফার্স্ট টার্গেটের উপরে যদি সেকেন্ড টার্গেটের উপরে যেতে শুরু করে, তবেই কিন্তু আমরা পরের টার্গেটের জন্য, এবং যদি মার্কেট অনেকটা খানি চলে যায়, তাহলে আপনি নিশ্চিতভাবে জানবেন যে 528 এবং 690 বা 404 কিন্তু আপনার কাছে কী হিসেবে কাজ করবে, আপনার কাছে রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে এবং রিভার্সাল জোন হিসেবে কাজ করবে।
যদি নিচের দিকে কোনো সময় এই লেভেলগুলোর দিকে যান, সেগুলো কিন্তু আপনাকে সাপোর্ট হিসেবে কাজ করবে। নিচে যদি যান, এখান থেকে মার্কেট এখানে যেতে পারে, এর নিচে যদি ক্লোজ করে এখানে যাবে, এর নিচে যদি ক্লোজ করে এখানে যাবে, এর নিচে যদি ক্লোজ করে এখানে যাবে, অর্থাৎ একটা লেভেল থেকে আর একটা লেভেলে সে কিন্তু পৌঁছাবে, এমন কথা। আপনারা 1 ঘন্টা টাইম ফ্রেমে যারা ট্রেড করছেন তারা এই লেভেলটিকে মোটামুটিভাবে আটকে রাখুন। এই লেভেলের উপরে মার্কেট যদি খোলে এবং যদি সাস্টেন করে এবং যদি এখান থেকে যাতায়াতের চেষ্টা করে, তাহলে উপর দিকে কিন্তু আপনারা ভাবনা চিন্তা করতে পারেন। আপনারা এইভাবে একটি ট্রেন্ড লাইনকেও এঁকে রাখতে পারেন। যদি মার্কেট কোনোভাবে ব্রেক করে, তাহলে এখানে স্টপ লসকে ব্যবহার করে আপনারা ইউজ করতে পারেন, এবং সেক্ষেত্রে এই রকম লেভেলের নিচে যদি মার্কেট আসে, তাহলে কিন্তু আপনি ট্রেড শুরু করতে পারেন নিচের দিকে। আমি কোনো রেকমেন্ডেশন দিচ্ছি না, লাইভ মার্কেটের ব্যবহার সম্পূর্ণ আলাদা। এখানে 5 মিনিট টাইম ফ্রেমে দেখুন, যেন মনে হচ্ছে কাল যা ঘটেছিল ঠিক তার উল্টো। কাল ঘটেছিল গ্যাপ ডাউন, তারপরে মার্কেট উঠে মার্কেট পড়ে যায়। আজ ঘটেছে গ্যাপ আপ, মার্কেট প্রথমে নেমে যায়, তারপরে উপর উঠে যায়। যেন দুটো প্যারালাল রাস্তা, দুজনের দুটি পথ দুটি দিকে গেছে ব্যাকে। কি সুন্দর ধরনের একটি ঘটনা ঘটেছে। নিচের দিক থেকে শেষ পর্যন্ত আমরা বাইং দেখেছি। কেন? এই জায়গাটা থেকে মার্কেট কি হয়েছে, সেই দিন পৌঁছেছিল, ধাক্কা খেয়ে নিচে নেমেছে। আজকে একটা পজিটিভ খবর শেষ মুহূর্তে পাওয়ার জন্য যাদের কাছে ছিল, তারা পজিশন তৈরি করেছে এবং পজিশন তৈরি করে তারা কিন্তু প্রফিটটা নিয়েছে। মার্কেট যখন নিচে এসেছে, দেখুন যারা আর্লি বায়ার, যারা ইভি, তারা কিন্তু এখানে ফেসে গেছেন। আর্লি বায়ার যারা, তারা কিন্তু ফেসে গেছিলেন। অবশ্যই যারা মার্কেট বায়ার্স, অর্থাৎ কল বাই করছে, যারা পুল বাই করেছে তাদের ক্ষেত্রে নয়, যারা আর্লি বাই করেছেন তাদেরকে ফেসে গেছেন। লিকুইডিটি আমরা মনে হয়েছিল যে আজ বোধহয় উড়িয়ে দিল, কিন্তু প্রথম ক্যান্ডেলে নিচে নামিয়েছে, আবার নিচে নামতে সে যেখান থেকে মার্কেটকে তুলতে সক্ষম হয়েছিল, ঠিক সেই জায়গা থেকে সেই বড় প্লেয়ার আবার একটা সুযোগ পেলেন এবং মার্কেটকে তুলে নিয়ে চলে গেলেন। এখানে একটা মজার জিনিসকে আপনাদের চোখে পড়ছে কিনা আমি জানি না, সেই জিনিসটাকে দেখানোর চেষ্টা করছি। দেখুন, বহু যুগের আঁকা এই লেভেল, কিন্তু কি সুন্দরভাবে তাকিয়ে দেখুন, এই লেভেলকে কিন্তু সে পেরোতে পারছিল না। বেশ কয়েকবার ধাক্কা মারার পরে একটি বড় ক্যান্ডেল এলো। আপনার কাছে যদি এটি নাও থাকে, এই লেভেল যদি আপনি ড্র নাও করে থাকেন, তাহলেও মার্কেটের ভাষাটাকে বোঝার চেষ্টা করুন যে এই জায়গাতে সে থমকে দাঁড়িয়েছিল কেন। এই জায়গায় থমকে দাঁড়িয়েছি, তার মানে এখানে কিছু না কিছু লেভেলস আছে। তাহলে এই লেভেলটিকে একটু ডান দিকে বাড়ান, তাহলেই চিত্রটা পরিষ্কার হবে। যতক্ষণ এই লেভেলটিকে পেরোলো, তারপরে দেখুন মার্কেটই টেস্ট করতে এসেছে। তাহলে এই লেভেলটি আজকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছে, এবং এই লেভেলের নিচে যতক্ষণ উপরের দিকে থাকবে, ততক্ষণ কিন্তু আমরা উপরের আশা রাখবো। এরকে ভেঙে গেলে পরে আমরা কিন্তু নিচের দিকে যাব। সুতরাং খুব স্পষ্টভাবে আপনি একটা জিনিস, একটা লেভেলকে খুঁজে ফেলেন, এবং যদি আপনি মার্কেট স্ট্রাকচারকেই দেখতে চান, তাহলে মার্কেট স্ট্রাকচারকে দেখবেন যে কী সুন্দরভাবে সে উপর নিচে করার চেষ্টা করছে। অর্থাৎ অর্থাৎ কি তৈরি করছে না, সে হায়ার লো এবং হায়ার হাই তৈরি করার চেষ্টা করে উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে। আপনারা চাইলে পরে এইভাবে একটা জোনকেও আঁকতে কল্পনা করতে পারেন, এবং মার্কেট যদি কোনোভাবে এখানে নিচে আসে, তাহলে আপনারা বাই করতে পারেন, যদি উপরে যায় তাহলে সেল করতে পারেন। এইভাবে কিন্তু আপনারা ছোট ছোট স্টপ লস নিয়ে কিন্তু কাজ করলেও করতে পারেন। তবে আপনাকে সেই সুযোগ দেবে কি দেবে না আমি জানি না, কিন্তু আপনারা করতে পারেন। চলে আসুন 5 মিনিট টাইম ফ্রেমে। 5 মিনিট টাইম ফ্রেমে দেখুন, মার্কেট যেখান থেকে ধাক্কা খেয়েছিল, একই রকম ঘটনা সেখান থেকেই তৈরি হয়ে আসছে। ধীরে ধীরে লোয়ার লো এবং লোয়ার হাই প্যাটার্ন তৈরি করতে এসেছে। একটা সময়ে সে যে সুইং ছিল, সেই সুইংটাকে উপরের দিকে ভেগ করেছে, তারপরে একটুকু নিচের দিকে এসে সে কিন্তু কি প্যাটার্ন তৈরি করতে উপরে চলে গেছে। যদিও এই জায়গাটায় সেই প্যাটার্নটা মেনটেন করেনি। এই জায়গাটা যখন এই ব্লকটা, এখানে একটা ব্লক দেখুন বেশ কিছুক্ষণ সময় কাটিয়েছে। আচ্ছা, এইরকম ধরনের সময় কাটাবে কেন? কাটাবে তো অবশ্যই, কারণ এক্সপায়ারির দিন। আপনাদেরকে এগুলো চিনতে হবে, এবং এই সময়ে আপনাদেরকে কি করতে হবে, অ্যাভয়েড করতে হবে ট্রেডকে, বা ট্রেডিং করার, এখানে অপশন ট্রেডিং করার আরও অনেক রকম উপায় রয়েছে এবং পদ্ধতি রয়েছে, সেই পদ্ধতিগুলো অবলম্বন করতে হবে। মার্কেট যদি আপনি তাকিয়ে দেখেন, যে জায়গাতে মার্কেট খুলেছিল সেই জায়গাতেই মোটামুটিভাবে মার্কেট দাঁড়িয়ে রয়েছে। এর সাপেক্ষে 123 পয়েন্ট হতে পারে, যেখানে খুলেছিল মার্কেট কিন্তু সারাদিন নাচনের পর সেই জায়গাতেই দাঁড়িয়ে রয়েছে। এই যে বিষয়গুলো অপশন ট্রেডিংয়ের ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ। এতে অনেক কিছু ডিকে হয়ে যায়, এবং সেই ডিকেটা কিন্তু অনেকের পেটে ঢুকে যায়, এবং সেটাও কিন্তু আপনি ট্রেড করতে পারেন। যখন একটা লম্বা জোন থেকে সে বেরোলো এবং রিটেস্ট করলো, মার্কেট উপরের দিকে গেল, একটা মোমেন্টাম পেলেন,
কিছুটা মোমেন্টাম দেওয়ার পর আপনি হয়তো ভাবছিলেন উপর দিকে যাবে, কিন্তু আপনি যদি খুব ভালো করে দেখেন তাহলে দেখবেন এখানে রেজিস্ট্যান্স রয়েছে, এই যে আজকের দিনেরই রেজিস্ট্যান্স। তাহলে সেই রেজিস্ট্যান্সটা যতক্ষণ না ভাঙবে ততক্ষণ পরের দিকে যেতে পারি না। সুতরাং এখানে যারা মোমেন্টাম নিয়েছেন, বারে বারে চেষ্টা করেছে, এই একটি বড় ক্যান্ডেল ব্রেক করলো, এবং তারপর সে একটা মুভ দিয়ে আবার নিচের দিকে এলো। কারণ আপনি যদি ভেবে থাকেন যে উড়িয়ে নিয়ে চলে যাবে, তা নয়, সে আপনাকে উঠতে দেবে না সে। সুতরাং এর পরবর্তী ক্ষেত্রে এক্সপায়ারির দিনে আপনি ছোটোখাটো স্ক্যাল্পিং করবেন, কোনো দিন আপনার চোখের সামনে বিরাট ওপরে উঠে যাবে, আপনি এই লোভে পড়বেন না। তার পরিবর্তে ছোটো ট্রেড করুন, এবং কারণ আপনি যদি ওয়েট করেন তাহলে ডিকে হয়ে যাবে, কারণ এইটার পর সময় বড় সাংঘাতিক। কারণ 12টা 12:30 পর থেকে সময়টি বড় সাংঘাতিক দ্রুত গতিতে প্রিমিয়াম গলতে থাকবে। আপনাকে সেট থেকে রক্ষা পেতে গেলে ছোটো স্ক্যাল্পিং করাই ভালো। হ্যাঁ, কোনো দিন ট্রেন্ডিং মার্কেট পাবেন, সেই মার্কেটটা যদি আপনি চিনতে পারেন তবে, আর যদি না চিনতে পারেন তাহলে না করাই ভালো। আমরা পরের দিনের একটু ওপেন ইন্টারেস্টকে সামান্যখানি দেখে নিই, যে পরের এক্সপায়ারির জন্য কি পজিশন তৈরি করলো বড় প্লেয়াররা, এবং তার জন্য আমরা পরের এক্সপায়ারিটাকে বেছে নেবো 16ই জুন। আমরা যেটাকে দেখব সেটা হচ্ছে দুটো জিনিসকে দেখব, একটা 23,500কে দেখব। আচ্ছা, মনে আছে আপনাদের যে মার্কেট কোন জায়গাতে বন্ধ হবে বলেছিল? মার্কেট বলেছিল 23,300 কাছাকাছি। দেখুন তো, মার্কেট 23,300 কাছাকাছি বন্ধ হয়েছে কি হয়নি? স্পট প্রাইস কিন্তু 23,257 কাছাকাছি, সুতরাং অনেকখানি কাছাকাছি গেছে। তো এই সপ্তাহতেও ম্যাক্স পাইনটাকে লিখে রেখে দেন, আজকের দিনে ওরা বলছে যে 23,300তেই শেষ করবো, 23,132 শেষ করবো, তার মানে কাছাকাছি তারা থাকবো বলছে। আমরা প্রথমেই যেটা দেখবো সেটা হচ্ছে 23,500। 23,500তে কী ভাবনা চিন্তা করছে বড় প্লেয়াররা, আমরা সেইটাকে প্রথম আইডেন্টিফাই করার চেষ্টা করব। 500তে চোখ বন্ধ করে রেজিস্ট্যান্স আছে আমি দেখতে পাচ্ছি 64 আর কোথায় 30, মানে ডবল রয়েছে। যদি তার থেকে নিচে যায় 23,400তেও রেজিস্ট্যান্স রয়েছে, যদি আরও নিচে যায় 23,300তেও সমানে টক্করে রয়েছে, কিন্তু একটুখানি রেজিস্ট্যান্সের পাল্লা ভারী। যদি আমরা 23,200তে যাই তবে কিন্তু আমরা সাপোর্ট পাচ্ছি, এবং আজকের দিনে 39,000 লট পজিশন তৈরি হয়েছে, অর্থাৎ আজকের দিনে ফ্রেশ পজিশন তৈরি হয়েছে 39,852 জন ভাবছে যে মার্কেট 23,200-র ওপরে থাকবে। এদের চিন্তাভাবনাটা গুরুত্বপূর্ণ, কারণ আজকের দিনে তারা পজিশন নিয়েছেন। এবারে দেখার কথা যে 23,200কে মেনটেন করতে পারে কি পারে না। কালকের ওপেন ইন্টারেস্ট সম্পূর্ণ আলাদা কথা বলবে। গ্লোবাল ইস্যুর পরে বিভিন্ন ধরনের পজিশন তৈরি হবে, যদিও আজকে কিছু পজিশন তৈরি হয়েছে, কিন্তু তবুও পজিশন তৈরি হবে, এবং সেই অনুযায়ী আমরা চিন্তা ভাবনা করব। আজকের ভিডিও এই পর্যন্তই। নমস্কার, ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করবেন, আর আপনার সফলতা আমি কামনা করছি। নমস্কার, ধন্যবাদ।